সারা রাত মন ভরে ফুর্তি করার পর শেষ রাতের দিকে রুমেল সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সজীব, রতনটা কোথায় গেল রে? ছোকরাটাকে অনেকক্ষণ দেখতে পেলাম না। ওকে বলেছিলাম আশেপাশেই থাকতে, গেল কই? রুমেল ভাইয়ের কথার উত্তরে সজীব ব্যঙ্গস্বরে জবাব দিল, আরে দেখো না, কোন ঘরের ভেতরে মেয়ে ছেলের বুকে মুখ ঢুকিয়ে শুয়ে আছে। আরে এসব গরম রক্ত দাদা। কথাটা বলেই দুজনে একসাথে একটু হো হো করে হেসে উঠল। তারপর আবার রাত পরীদের নৃত্যে মনোযোগ দিল ওরা। ফিরোজ এখনো সমানে রঙিন জল গোগ্রাসে ঘিরে চলেছে। ওর জন্য আজ কোনো বাধা নেই। একটা বোতল শেষ করার পর আর একটা বোতল খুলে গ্লাসে নিয়েই মুখে ঢালতে শুরু করছে। তবে এইবারের মদের গ্লাসটা মুখে ঢালতে গিয়ে হঠাৎ করে ওর চোখ আটকে গেল ভিড়ের ভিতরে একজোড়া জ্বলন্ত চোখ দেখে। রঙিন আলোতে ছোট্ট একজোড়া চোখ জলজলে দৃষ্টিতে যেন ওর দিকেই তাকিয়ে আছে। ওগুলো যে কোনো মানুষের চোখ নয় সেটা বেশ আন্দাজ করতে পারছে ফিরোজ। এত মানুষের ভিড়েও সেই চোখ জোড়া যেন অপলক দৃষ্টিতে ওর দিকেই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এবার ফিরোজ নেশাতুর দৃষ্টিতে সেই চোখ জোড়ার দিকে একটাবার তাকাতেই ভিতরটা ছেদ করে উঠল। ফিরোজ বুঝল মনে হচ্ছে চার পায়ে কোনো জানোয়ার তার দিকে মনুষ্য দুই দৃষ্টিতে শিকারীর মতো তাকিয়ে আছে। একটু চোখটা কচলে নিয়ে ওই জিনিসটা কি হতে পারে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলো এবার ফিরোজ। একটা কুকুর? না, কুকুর তো ছোট হয় নাকি। একটা পূর্ণবয়স্ক বিড়াল, কালো নিষ্মিষে তার শরীর, ওর চকচকে কালো শরীরের উপর রঙের আলো পড়ায় কালো রঙের বিড়ালটাকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছে। ক্ষীণ দৃষ্টি নিয়ে ফিরোজের উপর নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে পায়চারি করে চলেছে সে। এবার ফিরোজ অমন দৃশ্য দেখে খানিকটা হকচকিয়ে ওঠে। ওর মনে চলতে থাকে এত মানুষের ভিতরে একটা বিড়াল ঢুকে এলো কিভাবে? আর তার থেকেও বড় কথা, ওই বিড়ালটা ওর দিকেই বা এমন দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? ফিরোজ আবার চোখ দুটো ভালোভাবে কচলে নিয়ে নিজের অর্ধবোঝা দৃষ্টিতে সেদিকে ভালো করে দেখল। কিন্তু না, কোথায় সেই জ্বলন্ত চোখ জোড়া? ওখানে তো লাল ড্রেস পরে রাত পরীর দল কোমর দুলিয়ে নাচছে। নিজের মনেই একটু হেসে উঠল ফিরোজ। তারপর মনেই বলে উঠল, আবার বিড়াল আসবে কোত্থেকে? নেশায় ঘুরে ভুলভাল দেখছি আমি। সারা রাত মন ভরা ফুর্তি করে একটু ভোরের আলো ফুটতেই সজীবের বাড়ি ফেরার ইচ্ছে হলো। রাতের বেলায় এত নেশা করার পর
তার আর ইচ্ছে হয়নি বাড়ি যেতে। তবে উঠে দাঁড়াতেই সজীবের মাথাটা একটু ভারী হয়ে এলো। ও বুঝল সারা রাতের এত নেশা আর রাতপরীদের নাচ দেখে ওর ভীষণ রকম মাথা ধরেছে। ধীর পায়ে সজীব বেরিয়ে এলো গেস্ট হাউস থেকে। পার্কিং লটের দিকে টলমলো পায়ে আসতেই সজীবের চোখে পড়ল রতনের ছিন্ন ভিন্ন শরীরটা। পার্কিং লটের এক কোণে এমনভাবে ওকে পড়ে থাকতে দেখে সজীব রীতিমতো চমকে উঠল। তারপর ধীর পায়ে ওর কাছে যেতে রক্তের চাপা গন্ধে সজীবের গা গুলিয়ে উঠল। ওর মাথা ভীষণ রকম চরকি পাকের মতো ঘুরে গেল। এক মুহূর্তেই মূর্ছে যাওয়ার মতো অবস্থা হলো ওর। তাও আতঙ্কিত চোখে সজীব ভালো করে লক্ষ্য করে দেখল রতনের দেহটা। ঘাড়ের দিকে বেশ কয়েক জায়গায় মাংস। কেউ যেন প্রচণ্ড রাগে তার সদন্ত বসিয়ে খুবলিয়ে তুলে নিয়েছে। ধারালো নখের আঁচড়ে পুরো শরীর জুড়ে খামচানোর দাগ। সেই ধারালো নখের আঁচড়ে রতনের সাদা শার্টটা রক্তের লাল হয়ে গিয়েছে। চোখ জোড়া যেন গর্ত থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। মুখটাও স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি হাঁ হয়ে আছে। সজীব বুঝল নিশ্চয়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কিছু বলতে গিয়েও বলতে পারেনি ও। সজীবের পায়ের নিচের ফ্লোর লাল রক্ত জমাট বেঁধে একেবারে বিভৎস অবস্থা। এমন বিভীষিকাময় অবস্থা দেখে সজীবের মেরুদণ্ড বেয়ে হিমশীতল ঠান্ডা জলের স্রোত বয়ে গেল। পুরো শরীর থরথর করে কাঁপছে ওর এখন। প্রচন্ড ভয়ে হাত পাগুলো এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। তাও কোনো রকম টলতে টলতে মৃত রতনের পাশে ধপ করে বসে পড়ল। এভাবেই ভীষণ আতঙ্কে কয়েক দণ্ড সময় কাটল ওর। তারপর নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করে রুমেলের কাছে কল করলো সজীব। হ্যালো। এক নিঃশ্বাসে সমস্ত ঘটনাটা বলে আবার কলটা কেটে দিল। তারপর বাকরুদ্ধ হয়ে বিস্ফারিত নয়নে বিভৎস লাশের দিকে তাকিয়ে বসে থাকলো। রুমিল, ফিরোজ আর মেয়র তিনজনে ছুটে এসে রতনের মৃত লাশের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। ফ্যাকাশে রক্তহীন একটা ছিন্ন ভিন্ন শরীর আতঙ্কিত চোখে তাকিয়ে আছে উপরের দিকে। লাল তাজা রক্তে পার্কিং লটের মেঝে ভেসে যাচ্ছে একেবারে। এমন দৃশ্য দেখে তিনজনে একসাথে বলে উঠল, এমন নৃশংসভাবে কে খুন করলো রতনকে? কে করলো, কেনই বা করলো জানতে চাই না। এখন এটাকে সাইড করার ব্যবস্থা কর। সাইড তো করবই, তবে বড় ভাই রতনের রক্তের কসম আমি খুঁজে বের করবই তাকে। বাকিদের কথায় সজীবের হুঁশ ফিরতে ছিটকে সরে গেল কয়েক হাত।
তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিন্তু কিছু জানি না। আমি বাড়ি চলে যাওয়ার জন্য বেরিয়ে দেখি রতনের এই অবস্থা। ওর কাঁধের দিক আর শরীর জুড়ে অসংখ্য ক্ষতচিহ্ন। কোনো হিংস্র জানোয়ার যেন ঝাঁপিয়ে খুবলে তুলেছে কাঁধের মাংস। ছিন্ন ভিন্ন করে গেছে পুরো শরীরটাকে। এমন নৃশংসতা উফ উফ চোখে দেখা যাচ্ছে না। ফিরোজের তখনও লাল জলের নেশা পুরোপুরি কাটেনি। রুমেল রতনের দেহটা ভালো মতো একটাবার দেখে নিয়ে তিনজনের দিকে উদ্দেশ্য করে বলল, রতনের শরীরে ক্ষতচিহ্ন আর ধারালো নখের আঁচড় দেখে মনে হচ্ছে কোনো মাংসাশী জানোয়ারের এই কাজটা করেছে। কথাটা বলেই সবাই এক দৃষ্টিতে মেয়রের দিকে তাকাতেই মেয়র শান্ত গলায় বলে উঠল, তোরা কি আমার ব্রুডোকে সন্দেহ করছিস? একদম না। আমার ব্রুডো কখনোই এ কাজ করবে না। ও আমেরিকান কুকুর, মানুষের মাংসের প্রতি লোভ নেই ওর। হয়তো মদ খেয়ে মাতলামি করছিল দেখে রাস্তার কোনো জানোয়ার এসে ঝাঁপিয়ে পড়ে এ হাল করে গিয়েছে। যাই হোক, এটাকে এখনই সাইড কর। মিডিয়ার পাবলিক যেন এসবের কোনো কিছু ঘুণাক্ষরেও টের না পায়। পেলে এ জল যে কত দূর গড়াতে পারে বুঝতে পারছিস তো? এই কথা বলেই জিজ্ঞাসুক দৃষ্টিতে রুমেলের দিকে এক পলক তাকায় এবার মেয়র। রুমেল মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে সজীব আর ফিরোজকে বলল, যা হবার তা তো হয়েই গেছে। এখন আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। গেস্ট হাউসে এখন অনেক মানুষ আছে, সবাই জানাজানি হওয়ার আগেই এইটারে সাইড করার ব্যবস্থা করতে হবে। সচিব, আয় আমার সাথে। রতনকে ধরে সাইড করি আয়। আর ফিরোজ, আরে এই ফিরোজ, আরে এই মাতালের বাচ্চা। রুমেলের এমন ধমক খেয়ে ফিরোজের খানিকটা রেশ কাটে। একটু কাঁপা গলায় হকচকিয়ে উঠেও বলে, হ্যাঁ ভাই। তুই জলদি দোকান যা, দোকানে গিয়ে প্লাস্টিক আর বরফ কিনে আন। বেশি দেরি করলে আবার লাশ পচে গন্ধ বার হতে শুরু করে দেবে। এবার ফিরোজ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর এক দৌড়ে বেরিয়ে গেল প্লাস্টিক আর বরফ কিনতে। ফিরোজ বেরিয়ে গেলে রুমেল আর সজীব দুজনের রতনের লাশটাকে ধরাধরি করে পার্কিং লটে স্টোর রুমে রেখে আসলো। তারপর মেঝেতে জমে থাকা রক্তগুলো পরিষ্কার করতে লাগলো ওরা। কিছুক্ষণ পর ফিরোজ প্লাস্টিক আর বরফ কিনে আনলো। তারপর তিনজনে মিলে রতনের দেহটা প্লাস্টিকে মুড়ে সারা শরীরে বরফ লাগিয়ে স্টোর রুমে রেখে এলো। ওরা সিদ্ধান্ত নিল রাতের আঁধারে সুযোগ বুঝে মাটি চাপা দিয়ে আসবে রতনের লাশটাকে। রতনকে রেখে আসার পর ফিরোজ আনমনা হয়ে গতকাল রাতের ঘটনাটা মনে করবার চেষ্টা করলো একবার। ওর মনটা এখনো কেমন খচখচ করছে, আর ওর অন্তরাত্মা ওকে বারবার বলছে, তাহলে কি সে গতকাল রাতে সত্যি সত্যি কোনো চারপায়া জানোয়ারকে দেখেছিল পার্টিতে? তৎক্ষণাৎ ফিরোজ একটু ভ্যাবাচাকা খেলেও সময়ের সাথে নিজেকে সামলিয়ে নিল। এই লাইনে থেকে যদি এমন ঘটনা দেখেও ভয় পেয়ে যায় তাহলে তো না খেতে পেয়ে মরবেও।
এসব ভেবে নিজের মস্তিষ্কে চাপ সৃষ্টি করার কোনো মানেই হয় না। লাশটাকে জায়গা মতো রেখে মেয়রের বাড়ি থেকে তিনজনেই বেরিয়ে গেল। যাওয়ার সময় রুমেল সজীব আর ফিরোজকে আরও একবার মনে করিয়ে দিয়ে বলল, যে যেখানেই থাকিস না কেন, সন্ধ্যার পরপরই আবার মেয়রের গেস্ট হাউসে চলে আসবি। রতনের লাশটার একটা ঠিকানা করতে হবে, ওখানে অমনভাবে রেখে দেওয়া যাবে না। রুমিলের কথায় বাকি দুজন সম্মতি জানিয়ে তারপর যে যার মতো বাড়ির পথে চলে গেল। সারাদিন যে যার মতো বাড়ির কাজ সেরে নিয়ে সন্ধ্যা নামতেই রুমিলের কথা মতো বাকি দুজনে মেয়রের গেস্ট হাউসের পথে রওনা দিল। তবে গেস্ট হাউসে এসে বাঁধল আরেক বিপত্তি। রুমিল একটু আগে ফোন করে জানিয়ে দিয়েছে সে আসতে পারবে না। মেয়রের ইলেকশনের কাজে একটু বাইরে গিয়েছে ও। লাস্টার যেন ওরা দুজন মিলেই একটা ব্যবস্থা করে ফেলে। অগত্যা সর্দারের কথা মতো ওরা দুজনেই রতনের দেহটা নিয়ে গেস্ট হাউস থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাত একটু গভীর হলেই রতনের লাশটা গাড়িতে চাপিয়ে নিয়ে ওরা বেরিয়ে পড়বে। ঘড়ির কাঁটা রাত 11টায় পৌঁছতেই সজীব আর ফিরোজ দুজন মিলে রুমিলের কথা মতো প্লাস্টিকে মোড়ানো রতনের দেহটা গাড়িতে উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। দুজনে ঠিক করলো শহর ছেড়ে খানিকটা দূরে একটা জঙ্গলে নিয়ে গিয়ে কবর দিয়ে আসবে রতনের দেহটা। কোনো রকম রিস্ক ওরা নিতে চায় না। ফিরোজ এই লাইনে পুরনো হলেও সজীব নতুন ছোকরা। এই প্রথমবারের মতো কোনো প্রাণহীন দেহর সাথে ওর পথ চলা, তাও আবার এত রাতের আঁধারে। শরীরটা অজানা কোনো এক ভয়ে বারবার কাঁটা দিয়ে উঠছে সজীবের। কিন্তু সামান্য এই মরা মানুষকে দেখে ভয় পেয়েছে শুনলে ফিরোজের সামনে ওর দাপট দুর্বল হয়ে যাবে। অগত্যা নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে রাখার চেষ্টা করছে সজীব। নিজের দাপট টিকিয়ে রাখতে ফিরোজের পাশের সিটে বুক ফুলিয়ে বসে থাকলো। ফিরোজ খানিকটা আঁচ করতে পেরে একবার গলা খ্যাকানি দিয়ে বলে উঠল, কিরে সজীব, তোর কি ভয় লাগছে? হ্যাঁ? সজীব ভিতর ভিতর ভয়ে কুঁকড়ে গেলেও মুখের অভিব্যক্তিতে সাহস ফুটিয়ে বলল, কই না তো। ধর সালা, এই লাইনে বহুত দিন ধরে আছি, বুঝলে? কত লাশ যে এই হাত দিয়ে ধরেছি তার হিসেব নেই। একবার তো রাজনৈতিক মিছিলে আমাদের একটা ছেলের শরীরে বোম পড়ে পুরো শরীর আলুর ভর্তার মতো হয়ে গেছিল। পরে ওই ছিন্ন ভিন্ন শরীরখানা এক জায়গায় করে কবর দিয়ে এসেছিলাম, বুঝলি? ফিরোজের এমন বীরত্বের কথা শুনে উত্তরে সজীব কোনো কিছুই বলল না, শুধু একটাবার ঘাড় ঘুরিয়ে তাকালো ফিরোজের দিকে। ওর মুখের হাসিটা ভীষণ বিচ্ছিরি লাগলো এবার সজীবের। শুনশান রাস্তার বুক চিরে দৈত্যর মতো ছুটে চলেছে তাদের লাল এসইউভিটা। অল্প করে নামিয়ে রাখা গ্লাসের উপর দিয়ে সনসন করে ঠান্ডা দমকা বাতাস এসে আছড়ে পড়ছে সজীবের শরীরে। বেশ কিছু দূর যাওয়ার পর সজীব ফিরোজকে উদ্দেশ্য করে বলল, ফিরোজ ভাই,
তোমার কাছে বোতল আছে? থাকলে বার করো না, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সজীবের এমন কথায় ফিরোজ একবার হো হো করে হেসে উঠল। তারপর তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে বলল, শালা প্রথম থেকেই জানতাম তোর ভয় করছে। পুঁটি মাছের কলিজা নিয়ে এই লাইনে আছিস কেন? হ্যাঁ, যা যা ঘরে গিয়ে দর্জির কাজ কর গিয়ে, যা। ফিরোজের এই কথাটা সজীবের ভীষণ গায়ে লাগল। সে এখন মোটেও ভয় পাচ্ছে না, কিন্তু হাজার হলেও গাড়ির পিছনে একটা প্রাণহীন দেহ পড়ে আছে, আর এমন ভয়ঙ্করভাবে কাউকে কখনো মরতে এর আগে সজীব দেখেনি। তাই একটু মনটা খুঁতখুত করছে ওর। ফিরোজের ব্যঙ্গাত্মক কথাগুলো হজম করে সজীব আবার বলল, আরে দাও না, থাকলে অমন করো কেন? এতক্ষণ গাড়ি চালানো আর গাড়িতে লাশ উঠাতে গিয়ে ফিরোজের গলাটাও খানিকটা শুকিয়ে গিয়েছে। তাই সজীবের কথার প্রত্যুত্তরে পাল্টা কোনো কিছু না বলে ফিরোজ উত্তর দিল, দেখ, গাড়ির ওইখানটাতে আছে, দেখ, পড়ে আরো মেরে দিস না, আমাকেও দিস। আমারও গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে একেবারে। সজীব খানিকটা ঝুঁকে পড়ে তারপর সিটের পিছনে হাত দিয়ে একটা বোতল বের করে আনলো। বোতল ভর্তি লাল জল দেখে ওর মুখে এইবার একটু হাসি ফুটে উঠল। খানিকক্ষণ বোতলটা উপর নিচ ঝাঁকিয়ে নিয়ে তারপর বোতলের মুখটা খুলে এক নিঃশ্বাসে অর্ধেকটা গলায় ঢালার পর ফিরোজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও বস, বাকিটা তোমার। সালার সব দুশ্চিন্তা মালের সাথে নিজের চালান করে দিয়েছি। সজীবের এমন কথা শুনে ফিরোজ একগাল হাসল। তারপর সজীবের বাড়িয়ে দেওয়া বোতলটা নিজের মুখে ধরল। ঢকঢক শব্দ করে বোতলের সবটুকু জল পান করল দুজনে। নিস্তব্ধ রাতের আঁধার মারিয়ে দ্রুত বেগে ছুটে চলেছে গাড়িটা। চারপাশে নিকষ কালো অন্ধকারের চাদরে মোড়ানো পুরো রাস্তা। এইবার সজীব গাড়ির রেডিওটা চালু করে দিল। রেডিওতে সানডে সাসপেন্স চলছে। হাড় হিম করা সাউন্ড এফেক্ট শুনে ফিরোজ বলে উঠল, দূর সালা, এসবে ভয় পায় কেউ? এরা এসব পায় কোত্থেকে বলতো? বয়সটা তো আমার কম হলো না। কই, আমি তো কখনো ভূত টুত দেখিনি। যত সব গাঁজাখুরি কথাবার্তা, ভুলভাল বলে সাধারণ মানুষের মস্তিষ্ক হরণ করবার ফোন দিয়ে সব বন্ধ কর, বন্ধ কর। একদম ঠিক বলেছ বস, সব গাঁজাখুরির বার্তা। একদিন সালাদের সামনে পেলে শার্টের নিচের যন্ত্রটা সোজা পেটে চালান করবে। এইভাবে এই কথায় সে কথায় গাড়িটা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল দুজন। হঠাৎ করে সজীবের যেন মনে হলো ওর ঠিক পিছনের দিক থেকে কেউ যেন ধাক্কা মারল ওকে। পরক্ষণে সজীব আবার ভাবল, হয়তো এবড়ো খেবড়ো রাস্তার জন্য এমনটা হচ্ছে, কিন্তু না,
খানিকটা পথ যাওয়ার পর আবারও একই রকম ধাক্কা খেল সে। সেই সাথে একটা শব্দ কানে ভেসে আসলো সজীবের। মনে হচ্ছে সিটের পিছনে কেউ একজন আছে, আর সে সজোরে ফ্রন্ট সিট কভারে ঘুষি মারছে। সজীব চুপচাপ বসে থেকে কান দুটো খাড়া করে ভেসে আসা শব্দের উৎস খুঁজবার চেষ্টা করল। তবে শব্দটা যে সিটের পিছন থেকেই আসছে তা বোঝাই যাচ্ছে। বেশ কয়েকবার শব্দটা শোনার পর আমতা আমতা করে পাশের সিটে বসে থাকা ফিরোজকে উদ্দেশ্য করে সজীব বলল, ভাই, গাড়ির পেছন থেকে কে জানি ধাক্কা দিল আমাকে বলে মনে হয়। কেমন একটা শব্দ আসছে পেছনের বক্সটা থেকে। সজীবের কথা শুনে ফিরোজ ফ্যাঁস ফ্যাঁস করে হেসে উঠল। তারপর একটু রসিকতা করে বলল, এই গাড়িতে তুই আর আমি ছাড়া আর কে আছে যে ধাক্কা মারবে? মনে হয় বাতাসের জন্য এমনটা হচ্ছে। চুপচাপ বসে থাক। ফিরোজের কথা শুনে সজীব থতমত খেয়ে জবাব দিল ওকে, আমি তুমি ছাড়া আরও একজন কিন্তু আছে দাদা, ভুলে যাও না। পেছনের সিটে ওই রতনের লাশটা কিন্তু পড়ে রয়েছে। দূর সালা, রতন কি বেঁচে আছে যে ধাক্কা মারবে? ও তো এখন ওর হিসাব নিকাশ মেটাতে ব্যস্ত রে। এই জন্য তোদের মতো ছোকরাদের এই লাইনে আসতে নেই। বসে থাক। কথাটা বলেই ফিরোজ আবার হো হো করে হেসে উঠল। সজীব প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই হাসির শব্দ ছাড়িয়ে এবার দুজনেই বুঝতে পারল ওদের সিটের পিছনে কেউ সপাটে ধাক্কা মারছে। আকস্মিক এমন শব্দে ফিরোজের এক পা নিজের অজান্তে ব্রেক চেপে ধরল। ঝড়ের বেগে ছুটে চলা গাড়িটা দিশেহারা হয়ে রাস্তার উপর লাগামহীনভাবে খানিকটা দূরে গিয়ে থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য দুজনেই চুপচাপ। আশেপাশের সব কিছু যেন নিস্তব্ধ হয়ে পড়েছে, ভীষণ শান্ত, যেন অন্ধকার গভীর নীরবতা ওদের বাকশক্তি গিলে খেয়েছে। তবু বুকের সাহস জমিয়ে ফিরোজ বলে উঠল, গাড়ির পিছনে রতন ছাড়া আর কাউকে উড়িয়ে দিলিস তুই? কই না তো বস। তাহলে ধাক্কাটা মারছে। কথাটা বলতেই আবার ধাক্কার শব্দটা ভেসে আসলো দুজনের কানে। শব্দটা এবার আরো জোরালো, আরো প্রখরভাবে ওদের কানে আঘাত করছে যেন। এবার দুজনেই ভয়ে আতঙ্কে গাড়ি থেকে নেমে গেল। তারপর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে রইল ওরা।
আবার সবকিছু শান্ত। ভিতর থেকে আর কোনো রকম ধাক্কার আওয়াজ ওদের কানে আসছে না। ফিরোজের কখনোই ভূত টুতের ওপরে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। ও ভাবল হয়তো গাড়ির পিছনে রতনের লাশ ছাড়াও দ্বিতীয় আরেকজন আছে, আর সে জীবিত। সেই মানুষটা তাদের দুজনকে ওভাবে ভয় দেখাচ্ছে যাতে ভূত ভেবে লাশ আর গাড়ি দুটো ফেলে পালিয়ে যায় ওরা। তারপর ভিতরের মানুষটা বেরিয়ে এসে রতনের লাশটা এখানেই ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চম্পট দেবে। কিন্তু ভিতরে সেই মানুষটা হয়তো জানে না ফিরোজ তার মতো জীবন্ত ভূতকে আঙুলের ডগায় ফেলে নাচানোর ক্ষমতা রাখে। এবার ফিরোজ ওর শার্টের নিচে থাকা 9mm রিভলভারটা স্বহস্তে শক্ত করে ধরে অন্য হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে পা টিপে টিপে খুব সন্তর্পণে গাড়ির দিকে এগিয়ে গেল। বেশি তেঁদুরবাজি করলেই ধারালো বুলেট সোজা বুকের বাম পাশে বসিয়ে দেবে ফিরোজ। গাড়ির কাছে গিয়ে তারপর পিছনের দরজার হাতল চেপে ধরে ফিরোজ। হ্যাঁচকা টানে ব্যাকডোর খুলে ফেলে ভিতরে টর্চ মারল। ভিতরে টর্চ ফেলতেই ফিরোজ খানিকটা হকচকিয়ে উঠল। সেখানে প্লাস্টিকে মোড়ানো রতনের লাশ ব্যতীত আর কোনো কিছুই নেই। তাহলে এতক্ষণ ধরে যে শব্দটা আসছিল, সেই শব্দটা আসলে কে করছিল? কোনো কথায় মাথা না ঘামিয়ে ফিরোজ ধরে আসা গলায় বলে উঠল, আশ্চর্য তো, রতনের লাশ তো পড়ে আছে, তাহলে ধাক্কাটা কে মারছিল রে? ফিরোজের এমন কথা শুনে সজীব ভয়ে শিউরে উঠে খানিকটা আমতা আমতা করে বলল, কি বলছো? ভেতরে কেউ না থাকলে কে বা শব্দ করছিল? তাহলে কি রতন? একসাথে দুজনের কানের ভ্রম কখনো হতে পারে না, কিন্তু সামান্যই শব্দ শুনে ভয় পেলে চলবে না। হয়তো দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য বাতাসের সাথে ধাক্কা লেগে অমন শব্দ হচ্ছিল। হয়তো বাতাসে ধাক্কা লেগে অমন শব্দটা হয়েছে। চল চল, গাড়িতে ওঠ, তাড়াতাড়ি মালটার একখান গতি করে আবার ফেরত যেতে হবে। চল চল। গাড়ির দরজা তো পেছন থেকে ভালো মতো বন্ধ করেছে, তাহলে ভেতরে বাতাস ঢুকলো কিভাবে? আর বাতাস যদি না ঢুকে থাকে তাহলে আমার শব্দটা কে করছে? কি হলো? গাড়ির দরজা বন্ধ করতে বললাম না তোকে? ফিরোজের তাগাদা খেয়ে সজীব ভয়ে ভয়ে গাড়ির পিছনের দরজা বন্ধ করে দিয়ে আবার গাড়িতে উঠে বসল। ফিরোজ চারপাশটা ভালো মতো দেখে নিয়ে আবার গাড়িতে চাবি লাগিয়ে স্টার্ট দিল। নীরবতা কাটিয়ে আবার চলতে শুরু করলো গাড়ি। আর খানিকটা পথ গেলেই জঙ্গলটা পড়ল।
কিছু দূর যাওয়ার পর আবার ধাক্কা পড়তে শুরু করে গাড়ির পিছনে। ধাক্কার তীব্রতা এবার আরো জোরালো, যেন ভিতর থেকে কেউ সপাটে থাবা মেরে মেরে ফ্রন্ট সিট কভার ছিঁড়ে ফেলতে চাইছে। ফিরোজ গাড়ি বন্ধ করতে গেলেও সজীব তাকে বাধা দিয়ে বলল, ভাই, আর গাড়ি থামিও না, আর একটু গেলেই জঙ্গল, ওখানে গিয়ে না হয় একেবারেই থামলেই হবে। ভিতরে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি থেকেও থাকে, তাকে সহ একেবারে ওখানেই পুঁতে দিয়ে আসবো। মেন রোডে গাড়ি থামাইলে কিন্তু আমাদেরই উল্টে বিপদ, পুলিশ দেখলে ঝামেলা আমাদেরই নিতে হবে। সজীবের কথাগুলো শুনে ফিরোজ আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। তবে ভিতর থেকে ধাক্কানোর আওয়াজটা যেন ক্রমশই আরো বেড়ে যাচ্ছে। কোনো মতে গাড়িটা জঙ্গল অবধি নিয়ে যাওয়ার পর গাড়িটাকে থামালো ফিরোজ। তারপর একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে গাড়ি থেকে নেমে সজোরে গাড়ির পিছনের দরজা খুলে ভিতরে এক লাফে উঠে গেল। সজীব এখনো গাড়ির সামনের সিটেই বসে আছে। ভয়ে ওর গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। কয়েক মুহূর্ত কেটে যায় সজীবের। হঠাৎ একটা গলা ফাটানো চিৎকার শুনে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পিছনে ছুটে গেল সজীব। বিস্ফারিত চোখে গাড়ির ভিতরে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে গেল সজীব। এটা কি দেখছে সে? এক মুহূর্তের জন্য নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস হচ্ছে না সজীবের। ঝলসানো চাঁদের মিহি আলোতে সজীব ভালো করে দেখল গাড়ির ভিতরে ঝাঁপ দিয়ে ওঠা ফিরোজের গলায় কিছু একটা সজোরে কামড় দিয়ে ধরে আছে। ফিরোজ সেই কামড়ের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণপণে সেই চারপাই জানোয়ারটাকে তার গলার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কোথায় তার সিংহের মতো শক্তি? সব শক্তি যেন এক নিমেষে চাঁদের আবছা আলোয় সজীব দেখল ফিরোজের গলার কাছে থাকা প্রাণীটার চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। এবার সজীব গলা ফাটানো একটা চিৎকার দিয়ে টর্চের আলো গাড়ির ভিতরে ফেলতেই থেকে একটা ভয়ার্ত বাক্য বেরিয়ে এলো, কিন্তু বন্ধ গাড়ির ভিতরে বের এলো কোত্থেকে? ফিরোজ অসহায় দৃষ্টি নিয়ে সজীবের কাছে বলে উঠল, আমাকে বাঁচা, আমার গলার মাংস তুলে বেঁধেছে রে, আমায় বাঁচা সজীব। হাতের কাছে প্রতিরোধ করবার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। খুঁজে খুঁজে একটা মোড়া গাছের ডাল ভেঙে
আবার ছুটে এলো সজীব গাড়ির কাছে। শুকনো ডালটা হাতে নিয়ে গাড়ির ভিতরে উঠতে যাবে, ঠিক তখনই সজীব যা দেখল তা দেখে সজীবের বুকে কেউ যেন হাতুড়ি পেটালো কয়েকশো বার। ফিরোজের গলায় কামড় দিয়ে ধরে থাকা বিড়ালটা এবার তীব্র একটা গর্জন করে তার সূচালো দাঁতগুলো ফিরোজের গলায়। তারপর চামড়া ছিঁড়ে কণ্ঠনালীটা বার করে আনলো সে। মুহূর্তের মধ্যে ফিরোজের ছিঁড়ে যাওয়া কণ্ঠনালী বেয়ে তাজা রক্ত ছিটকে বেরিয়ে এসে দিক বেদিক হয়ে ছড়িয়ে পড়তে লাগলো। ফিরোজ অসহ্যনীয় যন্ত্রণাতে গলার কাছে হাত দুটো দিয়ে চেপে ধরে ধপ করে নিচে বসে পড়ল। রক্তের ধারা হাতের আঙুল ভেদ করে বেরিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর অসহ্যকর মরণ যন্ত্রণা সহ্য করতে না পেরে গলা কাটা ছাগলের মতো চার হাত পা সমানে ছুটতে থাকলো ফিরোজ। সাথে ভয়ার্ত এবং অদ্ভুত একটা ঘুমানির আওয়াজ বেরিয়ে আসলো ফিরোজের মুখ থেকে। চোখের সামনে ফিরোজকে এমন বিভৎস আর্তনাদ করতে দেখে সজীবের মেরুদণ্ড সেঁধিয়ে ভয় যেন পাকড়াও করল তাকে। রন্ধ্রে রন্ধ্রে ভয় প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করবার পায়ে তারা করছে যেন সজীবকে। এত চোখে সজীব দেখছে। কিছুক্ষণ ছটফট করার পর ফিরোজের শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। একটা সময় পর গোঙানির আওয়াজটাও বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ফিরোজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ওর শরীরে প্রাণের ছিটে ফোটাও আর নেই। সজীব এতক্ষণ নিস্তব্ধ হয়ে সবকিছু দেখছিল। হঠাৎ করে চেতনা ফিরতে ও দেখল ভিতরে থাকা কালো চারপায়া জানোয়ারটা এবার ওর দিকে ঘুরে তাকিয়েছে। তার চোখ জোড়া দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে। হাতে ধরে থাকা শুকনো গাছের ডালটাকে অবলম্বন করে একটা আর্তনাদ বেরিয়ে এলো সজীবের মুখ থেকে। তারপর অন্ধকারে দিশেহারা হয়ে ছুটতে থাকলো সজীব। পিছনে তাকানোর কোনো সময় নেই তার কাছে। কোনো মতে এই অরণ্য ছেড়ে লোকালয়ে পৌঁছতে পারলেই হয়তো সে প্রাণে বেঁচে যাবে। পাপের ঘোড়া যখন ফিরে আসে তখন কি আর হিতাহিত জ্ঞান কাজ করে? সজীব লোকালয়ের রাস্তা ছেড়ে জঙ্গলের আরো ভিতরের দিকে ছুটে চলেছে। ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে হঠাৎ করে একটা মানুষের ছায়া মূর্তি দেখে থমকে দাঁড়ালো সজীব। ছায়া মূর্তিটাকে লক্ষ্য করে সে যেন নতুন করে বাঁচার একটা আলো দেখতে পেল। বাঁচবার আকুতি জানিয়ে সেই ছায়া মূর্তিটার দিকে এগিয়ে গেল সজীব। তারপর ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠে বলল, আমাকে বাঁচাও,
ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে, বাঁচাও। সজীবের কথা শুনে অন্ধকার ছেড়ে ধীরে ধীরে ছায়ামূর্তিটা বেরিয়ে আসলো। বেরিয়ে আসা ছায়ামূর্তিটাকে দেখা মাত্র সজীবের মনে ক্ষীণ হয়ে চলতে থাকা আশার প্রদীপটাও এবার ত্যাগ করে নিল। উদ্রানো গলায় আর্তনাদ করে বলে উঠল সজীব, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাদের জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টিল দেন, টাটা।